আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। তো আপনাদের এই ম্যাথের নোট দিয়েছি, কিন্তু আপনাদের ক্লাসটি দিনে আসলে ক্লাস না করলে কিন্তু আপনার পরীক্ষা যদি ঘুরে আসে তখন আপনি পারবেন না, এজন্য আমি ক্লাসটি দিলাম। দেখেন এখানে বলা আছে নিম্নলিখিত কোষের কোষ বিক্রিয়া ও ইএমএফ নির্ণয় করো। তো এখানে দেখেন কি দেওয়া আছে, এখানে একটা কোষ সংকেত দেওয়া আছে যে লবণ সেতু, আর এই সাইডে হলো অ্যানোড অংশ, আর আমরা যদি লবণ সেতুর এই সাইডে থাকে হলো কি আমাদের ক্যাথোড তড়িৎদ্বার থাকে। তো দেখবেন আগের অঙ্কগুলো থেকে এটা কিন্তু ভিন্ন। অ্যানোড আর ক্যাথোড দেওয়া আছে, খুব ভালো কথা, কিন্তু এইখানে এই জিঙ্ক আয়নের একটা ঘনমাত্রা দেওয়া আছে আর সিলভার আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, এবং একজনের হলো 0.1 মোলার আর একটা হলো 0.2 মোলার। এরকম যদি আপনারা পরীক্ষায় যদি প্রশ্নের ভিতরে এরকম যদি দুইটা ঘনমাত্রা উল্লেখ দেওয়া থাকে এবং দুইটা ভিন্ন ঘনমাত্রা যদি উল্লেখ করা থাকে, আবার বলতাছি দুইটা ভিন্ন ঘনমাত্রা যদি উল্লেখ করা থাকে এইভাবে পাশে ব্র্যাকেট দিয়ে, আমি কিন্তু শর্টকাট বলতেছি, ঠিক আছে, যাতে আপনি পরীক্ষা দিতে পারেন। এখন ডিটেলস কিন্তু বোঝাবো না, অনেক কিছু বলার ছিল কিন্তু বলবো না এখন। এরকম যদি শুধু আপনারা দেখেন এরকম চেহারা আসছে, তাহলে আপনারা আগে যেই ম্যাথগুলা করেছেন, আগে কতগুলো ম্যাথ করেছেন, সেই ম্যাথগুলো কোন পর্যন্ত করেছেন, এরকম ই নট সেল দিয়ে আপনারা এরকম করে আপনারা সুন্দর করে এই যে তড়িৎ চালক শক্তি আপনারা এখানে বের করে দিচ্ছেন, এবং এরপরে আপনারা উত্তরটা সিদ্ধান্ত নিয়ে দিয়ে দিচ্ছেন, তাই না? কিন্তু এরকম অঙ্ক আসলে এরকম যদি ঘনমাত্রা দুইটা দেওয়া থাকে ভিন্ন, তাহলে আপনি অবশ্যই কি করবেন, আগের মতনই আপনি এই পর্যন্ত ঠিকই করবেন, তারপরে একটু বাড়তি অঙ্ক করতে হবে, এইটাই শুধু মনে রাখবেন। তো কি করবেন সেটা একটু দেখেন। তো এখানে যদি আমার কোষ সংকেত দেওয়া আছে তাহলে আমার কোনো চিন্তা ভাবনা নাই, কোষ সংকেত দেখে আমি উঠিয়ে দিব যা আছে তাই, ঠিক আছে। এরপরে দেখেন এটা অ্যানোড, অ্যানোডে কি ঘটে, জিঙ্ক 2 ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+, ক্যাথোড, এটা তো ক্যাথোড, ঠিক আছে, এটা হলো কি ক্যাথোড, ক্যাথোড তড়িৎদ্বার, ঠিক আছে। ক্যাথোড তড়িৎদ্বারে কি করে, এখানে সিলভার আয়ন প্লাস দেওয়া, ঠিক আছে, সিলভার আয়ন প্লাস দেওয়া, এখানে দুইটা সিলভার আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, কারণ একটা সিলভার একটা গ্রহণ করতে পারে, যেহেতু ও দুইটা ত্যাগ করছে এই সিলভারটাকে দুইটা গ্রহণ করতে হবে, কিন্তু একটা সিলভার প্লাস আয়ন থাকার কারণে একটা গ্রহণ করতে পারে, এই জন্য কিন্তু এখানে একটা 2 আসছে। অনেকে আমরা বলবেন স্যার এই 2টা আসলো কোথা থেকে, এখানে তো সিলভার আয়ন শুধু দিতাম তাহলে কিন্তু ও দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারতো না, কারণ একটা সিলভার আয়ন ওই যে প্লাস থাকার কারণে ও কিন্তু একটাই গ্রহণ করতে পারবে, এই জন্য এখানে আমি 2 দিছি যাতে ওর দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই যে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এবং দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু দুইটা সিলভার ধাতুতে পরিণত হইল। ওকে, ঠিক আছে। এখন আমি যোগ করলাম, যোগটা তো খুব সহজই, এখানে -2 ইলেকট্রন প্লাস 2 ইলেকট্রন কাটাকাটি, আর এই দুইটা আমরা যোগ করছি বসিয়ে দিলাম, শেষ। এটা আমাদের কোষ বিক্রিয়া, প্রশ্নে আমার বলছে কোষ বিক্রিয়া, এই যে আমি কোষ বিক্রিয়া দেখিয়ে দিলাম। এরপর আমরা কি করি, সব আগের মতন কিন্তু, তারপর কোষ বিভবটা বের করব, এই যে কোষ বিভবের আমার সূত্র লিখলাম, লেখার পরে আমি এই জায়গায় অ্যানোড তড়িৎদ্বার, তাহলে আমি এই যে কোষ সংকেত থেকে আমি যেই অংশটুকু আমি এখানে লিখলাম, দেখছেন। আবার এই যে আমাদের ক্যাথোড তড়িৎদ্বার, এই যে ক্যাথোড লেখা, এই যে ক্যাথোড তড়িৎদ্বার অংশটুকু লিখলাম, লেখার পরে এইবার আমি এই মানগুলো যখন বসাইতে যাব তখন দেখবো যে জিঙ্কটা আগে আছে, জিঙ্ক 2+টা পরে আছে। তবে উদ্দীপকে দেখতে আমার কি মানটা আছে, জিঙ্কটা আগে আয়নটা পরে, জিঙ্ক ধাতু আগে আয়ন পরে, আমার এখানে ধাতু আগে আয়ন পরে, অর্থাৎ এইখানে যেই চেহারা আছে এইখানে ঠিক একই চেহারা, অর্থাৎ এই মানটুকু আমি হুবহুব এইখানে আমি বসিয়ে দিতে পেরেছি, কথা বুঝতে পারছেন। আর এই জায়গায় দেখেন কি আছে, এই জায়গায় আছে সিলভার আগে ধাতু আগে আয়নটা পরে, কিন্তু আমার এই জায়গায় কি আছে, এই জায়গায় আয়নটা আগে ধাতুটা পরে, অর্থাৎ এইটা কিন্তু হুবহুব কিন্তু এইটা না, ঠিক আছে। এখানে সিলভার আয়নটা ধাতুটা আগে আয়ন পরে, আর এখানে আয়ন আগে সিলভার ধাতুটা পরে, অর্থাৎ আমাকে কিন্তু এই মানটা চেঞ্জ করে নিতে হবে, এই জন্য এই মানটা আমার যা আছে সেটা আমি উঠাইলাম, ঠিক আছে। এটা হলো আমার বিজারণ বিভবের মান, আমি এটাকে চেঞ্জ করে আমি জারণ বিভবের মান বের করছি, ঠিক আছে। এটা এইখানে, এটা এই সাইডে নিলাম। এখন এটা আমি কেন ঘুরিয়ে নিলাম, যাতে আমি এই মানটা এখানে বসাইতে পারি, কারণ এই মানটা আমার উদ্দীপকে নাই, আমার উদ্দীপক আছে এই মানটা, এই জন্য আমি এইটাকে ঘুরিয়ে নিয়ে বিজারণ বিভবের মানটাকে জারণ বিভবে ট্রান্সফার করে আমি মানটা বসিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন। তারপর আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি এইখানে যোগ করলাম, ঠিক আছে। আর এইটা যখন আপনারা ডান বামে চেঞ্জ করবেন তখন কিন্তু এই চিহ্ন কিন্তু যা আছে তার কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কথা বুঝতে পারছেন।
ওকে, এই পর্যন্ত কিন্তু আমাদের আগে যতগুলো ম্যাথ করেছিলাম আরও 2টা ক্লাস দিয়েছি সেইটার মতনই, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন এক্সট্রা তাহলে কি করতে হবে, এখন আপনাকে এক্সট্রা কিছু কাজ করতে হবে। সেটা হলো কি, এই যে এখন এই যে ঘনমাত্রা যদি 2টা দেওয়া থাকে, 2টা ভিন্ন ঘনমাত্রা যদি দেওয়া থাকে সাথে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আরও কাজ করতে হবে। এটি আপনার উত্তর হবে না, এটি তড়িৎচালক বল হিসেবে উত্তর হবে না। তখন আপনাকে লিখতে হবে কোষ বিক্রিয়ায় 2 মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে। দেখেন তো ও কয় মোল, এই যে ইলেকট্রন 2 মোল ইলেকট্রন ছাড়ছে, আর ও সিলভার কি করছে 2 মোল, এই যে ইলেকট্রন আগে কিন্তু 2 মোল ইলেকট্রন সে গ্রহণ করছে, অর্থাৎ একজনে 2 মোল ত্যাগ করছে আর একজনে 2 মোল গ্রহণ করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোষ বিক্রিয়ায় 2 মোল ইলেকট্রন কি করছে, একজন আদান প্রদান করেছে। এজন্য এখানে এই মোল সংখ্যাকে n সমান 2 লিখেছি আমরা। আশা করি বুঝতে পারছেন n এর মানটা কোথা থেকে আসলো। এই যে এই ইলেকট্রনের আগে যে 2, সেই 2 থেকে এখানে আসছে। ওকে, এরপর দেখেন আপনারা কি করবেন, এরপর আপনারা এই যে কোষের তড়িৎচালক বল সংক্রান্ত নানস্টের সমীকরণ, এই নতুন সমীকরণটা আপনারা মুখস্থ করবেন। এখানে দেখবেন এখানে লেখা আছে কি ই সেল ই নট সেল, ঠিক আছে, -0.059 ডিভাইডেড n লগ, উপরে হইল কি আমাদের উৎপাদের আয়নের ঘনমাত্রা, আর নিচে হইল আমাদের বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা। এটা হলো আমাদের সূত্র, ঠিক আছে, এটা হলো আমাদের কি সূত্র। তো এইখানে আমি জিঙ্কটা ডাইরেক্ট লিখে দিয়েছি, কারণ এ আমাদের উৎপাদের, এখানে কি আছে উৎপাদের, আমরা এই সূত্রটা আমরা এখানে লিখেছি। এই সূত্রটা আপনাদের সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে। সূত্রটা হলো কি আমাদের ই সেল আর ই নট সেল। এই ই নট সেল কোনটা, ই নট সেল হলো যে আমি যেটা এই যে বের করলাম, ঠিক আছে, এই যে এই মানটাই হলো ই নট সেল। মাইনাস দিয়ে আপনার 0.059 লিখবেন আর নিচে লিখবেন n। তা আমি এখানে n লিখেছি, আপনার চাইলে যে n এর মানটা ডাইরেক্ট কিন্তু এখানে আমি এই যে বসিয়ে দিই, এখানে বসাইনি পরে বসিয়ে দিয়েছি। আর লগ দিবেন, লগের উপরে এখানে দাগ দিয়ে আপনারা উপরে যেটা লিখবেন সেটা হলো উৎপাদের আয়ন। উৎপাদ কোনটা আমরা জানি আমাদের বাম সাইডটা হলো বিক্রিয়ক, আর এটা হলো আমাদের উৎপাদ, ঠিক আছে। তাহলে উপরে বসবে কোনটা, উৎপাদ আয়নের ঘনমাত্রা। তাহলে উৎপাদ আয়ন আমার, এটা হলো আমার উৎপাদ, এটা কিন্তু আমার বিক্রিয়ক। তাহলে উৎপাদ হলো এইটা, তাহলে উৎপাদের ভিতরে আমার আয়ন কোনটা, এটা কি আমার আয়ন উৎপাদের ভিতরে, না, আমার আয়ন কোনটা, এইটা হলো আয়ন। এজন্য আমি এই যে উৎপাদের আয়নটা লিখে দিয়েছি। কথা বুঝতে পারছেন, এটা আমি কি লিখে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখেন এই আয়নের সাথে কি এখানে 2, 3 কিছু আছে, নাই, এজন্য কিন্তু এই যে জিঙ্ক 2+ আয়নটা লিখছি। আর এই থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝা কি, এই যে ঘনমাত্রা চিহ্ন বোঝায় এই ব্র্যাকেট দ্বারা, আর এটা হলো আমার আয়ন। আর এই জিঙ্কের পাশে যদি এখানে 2 বা 3 যদি থাকতো, তাহলে কিন্তু উপরে ব্র্যাকেট দিয়ে আপনারা এই যে ঘনতা ব্র্যাকেটের উপরে কিন্তু 2, 3 লিখতেন। যেহেতু এখানে 1, তাই আমরা কিন্তু কিছু লিখি নেই। এবার দেখেন নিচেরটা হলো আমাদের বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা। এখন বিক্রিয়কের আয়নের ঘনমাত্রাটা আমার কি, এই যে হলো আমার বিক্রিয়কের ভিতরে আয়ন আছে এইটা, এই যে আমি সিলভার আয়ন লিখছি। তারপরে এইটার সাথে কি এখানে মূল সংখ্যা আছে 2, এজন্য এই ঘনমাত্রা ব্র্যাকেটের উপরে আমরা এখানে কিন্তু পাওয়ার হিসেবে 2 দিছি। আশা করি বুঝতে পারছেন। তো মনে রাখবেন সবসময় উৎপাদেরটা উপরে, উৎপাদ উপরে, এই যে মনে রাখবেন রসাউতে উৎপাদ উপরে, ঠিক আছে। তাইলে আপনি পরীক্ষার বলবেন না কোনটা কোন জায়গায়, রসাউতে উৎপাদ, রসাউতে উপরে, এইভাবে মনে রাখবেন। ওকে, এরপর এই মানটা আমাদের কত আছে, এই মানটা কিন্তু আমরা এই যে মানটা পেয়েছি, ঠিক আছে, ই সেলের ই নট সেলের এই মানটা আমরা বসিয়ে দিলাম। এরপরে এই মানটুকু আমরা, ঠিক আছে, n আমাদের কত একটু আগে দেখেছি 2 মোল, ঠিক আছে, এই যে এখানে আমরা 2 মোল দেখেছি, তাহলে 2 মোল। তারপরে আমাদের লগ আছে, এই যে লগ বসিয়ে দিলাম। এই যে জিঙ্ক আয়নের ঘনমাত্রা কত, এই যে ঘনমাত্রা কত, এই যে দেখেন জিঙ্ক আয়নের পাশ দিয়ে আমার ঘনমাত্রা কত 0.1, আর সিলভার আয়ন ছিল 0.2। এই দেখেন দুজনের জায়গায় 0.1, 0.2 দিয়ে দিছি। আর এটা যেহেতু স্কোয়ার আছে, এই যে স্কোয়ার দিয়ে দিয়েছি। এরপর আমরা কি করব, এটার আমরা ভাগ দিয়ে এই ক্যালকুলেশন করে মানটা বের করলাম লগ। এখন এটাকে আমরা ভাগ দিলে আমরা 2.5 পাই, ঠিক আছে। আর একটা জিনিস অনেকে আবার ভুল করবেন, এই পর্যন্ত করার পরে এটার সাথে এটা আগে বিয়োগ করে ফেলবেন, কিন্তু এইটা করা যাবে না, কারণ আগে হলো কিসের, এটার সাথে এটা গুণ আছে। আমি কিন্তু ঠিক এই যে এটার সাথে এটা আগে বিয়োগ করে ফেলছিলাম, পরে কিন্তু আমি এটা ঠিক করছি, আমিও নিজেও ভুল করছিলাম। তা মনে রাখবেন আগে লগের সাথে এটা গুণ হবে, গুণের কাজ আগে, পরে যোগ বিয়োগের কাজ। তাহলে এটার সাথে এটা গুণ করবেন,
ঠিক আছে। তারপরে এই মানটার সাথে লগ 2.5 গুণ করলে দেখবেন এই মানটুকু বের হয়, আর এটা আমার যা আছে তাই। তারপরে বিয়োগ করবেন, আপনাদের উত্তর এত ভোল্ট বের হয়ে যাবে। ঠিক আছে। এখন এই যে আমাদের বলছে ইএমএফ এর নির্ণয় করো, এই যে আমরা কিন্তু ইএমএফ নির্ণয় করলাম। ঠিক আছে। এখন এই প্রশ্নকর্তা কিন্তু এখানে কিন্তু ইএমএফ নির্ণয় করতে বলছে, তাই না? ইএমএফটা নির্ণয় করতে বলছে। তো এইখানে আপনারা ই সেল না দিয়ে আপনারা যদি চান যে এখানে আপনার ইএমএফ লিখবেন, মানে পরীক্ষাকর্তা যেভাবে চায়, তাহলে আপনার ইএমএফ লিখবেন, এটা না লিখে ইএমএফ লিখবেন। ঠিক আছে। যেটা ইএমএফ লিখবেন বা ই সেল লিখবেন। ঠিক আছে। তাহলে আপনার এই জায়গায় কিন্তু উত্তর শেষ। কথা বুঝতে পারছেন? কিন্তু প্রশ্নকর্তা যদি এইখানে প্রশ্ন করে দিত যে বিক্রিয়াটিকে স্বতঃস্ফূর্ত ঘটবে কিনা, এটা যদি বইলা দিত, তাহলে আপনি জানেন যে এই মানটা পজিটিভ বের হয়েছে, পজিটিভ, তাহলে ই সেল ধনাত্মক, তাই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এটা আমি এক্সট্রা একটু লিখে দিয়েছি, কারণ কি প্রশ্নকর্তা যদি এই প্রশ্নটা দিয়ে যদি প্রশ্ন করতো ইএমএফ না চেয়ে যদি আপনাকে বলতো বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটবে কিনা, তখন কিন্তু আপনি জানেন যে এই মানটা যদি আপনাদের যে ই সেল বা ইএমএফ যেটাই বলেন না কেন ধনাত্মক বের হলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে আমি কিন্তু একটা দিয়ে অনেক কিছু ঘুরিয়ে দিলেও কিন্তু আপনাদের কিভাবে দিবেন সেটা আপনাদের কিন্তু বুঝিয়ে দিই। এখন কথা হলো যে আপনাদের যে গাইডগুলো আছে সেই গাইডগুলোতে এইটার মানটা আছে না, এই মাইনাসের জায়গায় না প্লাস দেওয়া, এই খেয়াল করেন কিন্তু এই মাইনাসের জায়গায় প্লাস দেওয়া। আমার কথা হলো এই গাইডে যে এইখানে মাইনাসের জায়গায় প্লাস দেওয়া আছে, এটা আসলে প্লাস হবে না, বা বিগত সালে মূল প্রশ্ন যদি এটা দেওয়া থাকে এটা আসলে হওয়ার কথা না, কারণ বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে। এখানে প্লাস হবে না, এখানে বিজারণ বিভবের মান এখানে যে জারণ বিভবের মানটা যে দেওয়া আছে এটার মান অবশ্যই আপনার তড়িৎ রাসায়নিক সিরিজে দেখলে দেখবেন যে এটা প্লাস মান দেওয়া আছে। ঠিক কি দেওয়া আছে? মাইনাস মান দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু আপনাদের গাইড বইতে এইখানে প্লাস দেওয়া, এজন্য প্লাস দিয়ে সমাধান করা। এখন আমার কথা হলো যদি পরীক্ষা এখানে সত্যিকারই আগের মতনই এটা প্লাস দিয়ে আসে, আপনাদের পরীক্ষায় এটা প্লাস দিয়ে আসলো, তাহলে কিন্তু আপনি এখানে জোর করে মাইনাস দিয়ে করবেন না। তাহলে আপনি কি করবেন, এই জায়গায় আমরা কি মানটা ছিল, তাহলে এই জায়গায় মাইনাস, যদি পরীক্ষা এখানে মাইনাস দেওয়া থাকে, এখানে যদি প্লাস দেওয়া থাকে, আপনি তাহলে এই জায়গায় কি লিখবেন? প্লাস লিখবেন, আর পরিবর্তন করে তখন এই প্লাসটা হয়ে যাবে তখন মাইনাস, তখন এই মানটা হবে কি এখানে মাইনাস চিহ্ন হবে, তখন ক্যালকুলেশন করে আপনার যেই মানটা হওয়ার কথা এখানে আপনি কিন্তু সেই মানটাই এখানে দিবেন। অর্থাৎ এখানে তখন এটা মাইনাস হলে তখন প্লাস মাইনাসে মাইনাস, মানে তখন আপনি যেই মানটা আসবে ঠিক সেই মানটাই দিয়ে করবেন। ঠিক আছে। এখানে কোনো নতুন কিছু করেন না, যোগ বিয়োগে যা আসবে তাই করবেন, শেষ। আমার কথা হলো যদি এটা প্লাস থাকে আপনি এখানে প্লাস দিবেন, পরে পরিবর্তন করে এখানে কি দিবেন? মাইনাস দিবেন, পরে এইটাও মাইনাস হবে, তবে ক্যালকুলেশন করে যা হবে তাই হবে, কোনো সমস্যা নাই। এরপর আপনি যা হবে যত জায়গায় ক্যালকুলেশন করে তো তখন তাই হবে, এখানে তো আমার কিছু নাই। ঠিক আছে। তাহলে তখন আপনি সেইভাবেই আপনি করে দিবেন, এখানে আর কোনো ইফেক্ট পড়বে না। ঠিক আছে। তখন এই ই সেলের মানটা আপনার এখানে যা আসবে তখন আপনি এইখানে সেই মানটাই দিবেন। এখানে যদি মাইনাস আসে মাইনাসই দিবেন, কোনো সমস্যা নাই। এখানে মাইনাস আসলে মাইনাসই দিবেন, ক্যালকুলেশন করে যা আসে তাই দিবেন। যদি শেষে যদি আপনার মাইনাস আসে মাইনাস দিয়ে উত্তর দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? আর মাইনাস যদি রেজাল্টটা আসে তখন কিন্তু আর বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, কারণ মাইনাস হলে আমরা জানি স্বতঃস্ফূর্তভাবে ঘটে না। ঠিক আছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।